সকলকে নমস্কার। আমি বিগত কিছুদিন আরো কিছু পোস্ট করেছি, সৌদি আরবিয়া কি কি করছে বা ভারত ইসরায়েলের চুক্তি, এই ধরনের কিছু পোস্ট করেছি। তো আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এর সাথে সাথে 2014তে ভারতে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো, সেই দিন থেকে আজকের দিন অবধি ফরেন পলিসিতে, ফরেন পলিটিক্সে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। আর সেই ঘটনাগুলোর তাৎপর্য কি ছিল, যার জন্য আজকের দিনের এই পরিবর্তন দেখতে পাচ্ছি। আর সকলকে আমি এটা অনুরোধ করব, আমাকে যারা শোনেন, বিশেষ করে তাদের মধ্যে যারা লেফট আদর্শে, লেফটিস্ট আদর্শে বা লেফটিস্টের যে র্যাডিক্যাল রূপ সেটা হচ্ছে কমিউনিস্ট, তো সেই কমিউনিজমের ইনফ্লুয়েন্সে যারা ইনফ্লুয়েন্স নন, তো তারা নিরপেক্ষভাবে আমাকে শুনবেন। কারণ কংগ্রেসের শশী থারুর যেটা বলেছেন রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে, সেটাই আমি রিপিট করব, সেটাই একই কথা বলবো যে ভারতের ফরেন ডিপ্লোম্যাসি, আর আমি কিন্তু সবসময় ফরেন ডিপ্লোম্যাসি, ফরেন পলিটিক্স যা যা ভারত করছে তার সাথে যেখানে যেখানে ফরেন ডিপ্লোম্যাসি জড়িয়ে আছে সেই সব নিয়ে আলোচনা করি। আমি ইন্টারনাল দেশের কোনো পলিসি সেসব নিয়ে কিন্তু কোনো আলোচনা করি না, স্টেট ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ। তো সেই ক্ষেত্রেই বলবো যে শশী থারুর যেটা বলেছেন যে ফরেন ডিপ্লোম্যাসিতে কেউ যদি আজকের দিনে ভারতের যে জয়, ভারত যা যা অ্যাচিভ করেছে সেটাতে যদি ভারতে বসে থাকা লোকে খুশি না হয়, কারণ ইন্ডিয়ার ফরেন ডিপ্লোম্যাসি কোনো কংগ্রেস বা বিজেপিতে বিলং করে না, সেটা শশী থারুর বলছেন। সুতরাং সেই জয়ের উচ্ছ্বাসে যদি উচ্ছ্বসিত যারা হন না, তার মানে তারা শুধুমাত্র প্রাইম মিনিস্টারের বিরোধিতা করবে বলে, পার্টি পলিটিক্সের বিরোধিতা করবে বলে সেইটার পরাজয় যারা কামনা করেন, তার মানে তারা ভারতের পরাজয়ই কামনা করেন। আর তারা কারা আমরা তো জানি। এই যে প্রথমেই কিছু জিনিস বলে দিই যে এই যে মিডিল ইস্ট বা ওয়েস্ট এশিয়া, এর উপরেও কিন্তু ভারতের ইনফ্লুয়েন্স ছিল, ভারতের প্রভাব ছিল। যে মিডিল ইস্টের আজকের যে কান্ট্রিগুলো, আমরা অনেকেই কিন্তু এটা জানি, ইসলামের আবির্ভাবের পূর্বে কিন্তু সৌদি আরবিয়াতে মূর্তি পূজা হতো। শুধু তাই নয়, এই যে ওমান, ইরান তথা পুরো মিডিল ইস্টের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল, যেই বাণিজ্যের সম্পর্ক কিন্তু ইউরোপ অব্দি বিস্তৃত ছিল। আর এটার সূত্র ধরেই কিন্তু ভারতে ইসলামের আবির্ভাব হয়। আর ভারতের ইসলামের আবির্ভাব হয়, তারপরে 500 বছরের ইসলাম, তারপরে হচ্ছে 300 বছরের ব্রিটিশ। তো এই পুরো প্রায় 1000 বছরের এই যে শাসন, এই যে এক্সপ্লয়টেশন, ভারতকে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, তার ফলে পুরো জিওগ্রাফি ভারতের প্রায় চেঞ্জ হয়ে গেছে। শুধু তাই নয়, পুরো ইকোনমি ধ্বংস হয়ে গেছে। যার জন্য একটা সময় যেখানে ছিল, আমি বহুবার বহু ভিডিওতে রিপিট করেছি যে ভারত আর চায়না একাই দিত প্রায় 40% মতো জিডিপি পৃথিবীকে, যেই সময় কোনো ভিক্ষু পাওয়া যেত না, সবাই খুশি থাকতো, কোনো খাদ্যাভাব ছিল না। এই ইসলামিক আর ব্রিটিশ শাসনের ফলে কিন্তু কি হয়েছিল যে আজকে মহামারী বা খাদ্যাভাব, দুর্ভিক্ষ, এই ধরনের ঘটনাও কিন্তু ভারতবর্ষের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। তো আমরা স্বাধীনতা পেয়েছি কিভাবে? আমরা পলিটিক্যাল, আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম যে পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু ভারত স্বাধীনতা পেয়েছে। তো ভারত স্বাধীনতা পেলেও আজ অবধি কিন্তু ইকোনমিক্যালি ভারত তথা ব্রিটিশের আর যারা যারা কলোনি রয়েছে তারা কেউ কিন্তু ইকোনমিক্যালি স্বাধীনতা পায়নি। 1 মিনিটে এতকাল ধরে যা যা বুঝিয়েছি, 1 মিনিটে একটু ঝালিয়ে নেব, রিভাইজ করে নেব যে যা যা বলেছিলাম যে এই ব্রিটিশ এলিট ফ্যামিলিরা বা ইউরোপিয়ান এলিট ফ্যামিলিরা, এরাই কিন্তু পরবর্তীকালে ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে, US ডলারকে রিজার্ভ কারেন্সি বানিয়েছিল। ইউকের হেল্প নিয়ে, ইউকে, নেদারল্যান্ড, এদের হেল্প নিয়ে ভারত কলোনি ছিল, এছাড়া যে দেশ কলোনি ছিল সেই সমস্ত কলোনির থেকে সমস্ত সম্পদ লুট করে এরা চলে আসে ইউএসএ কে শক্তিশালী করে তোলে। US, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবই এদের হাতে সৃষ্টি, শক্তিশালী করে তোলে। এরাই এই কলোনিগুলোর প্রফিট লুট করবে বলে, প্রফিট এনজয় করবে বলে এরাই পরবর্তীকালে ওয়ার্ল্ড ব্যাংক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে IMF গড়ে তোলে, তাদের পলিসি কন্ট্রোল করে, হ্যাঁ, যাতে করে পুরো পৃথিবীকে নিজের ইকোনমির কলোনি বানাতে পারে। আর এই সব কিভাবে সম্ভব হয়েছে, কি করেছে না, ডলার থেকে ওই যে গোল্ড ব্যাকিংকে সরিয়ে দিয়ে ডলারকে ফিয়াট কারেন্সি বানিয়ে দিয়েছে। তারপরে অয়েল কান্ট্রিগুলোকে, অয়েলের দেশগুলো মানে সেই মিডিল ইস্টের দেশগুলোকে সিকিউরিটি দেওয়ার নাম করে ডলারকে পেট্রো ডলার বানিয়েছে। তারপরে কৃত্রিমভাবে সারা পৃথিবীতে এই পেট্রো ডলারের হেজিমনি চালিয়ে পুরো তার ডলারের ভ্যালু বাড়িয়ে আর অন্য সমস্ত দেশের কান্ট্রির কারেন্সির ভ্যালু কমিয়েছে। তো এই মানে আজকের দিন অবধি, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আজকের দিন অবধি এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম এদের দ্বারা চলছে, এদের কন্ট্রোলে
কন্ট্রোলে চলছে, পুরো ওয়েস্টের কন্ট্রোলে এই পুরো ইকোনমি চলছে। তা সেটাকে চালানোর জন্যই কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিন্তু এরাই গড়ে তুলেছে। আর এরা যা শেখাবে, এরা যে ইকোনমি পড়াবে, সেটাকেই কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে চালু করেছে। আর এই ইকোনমির সিলেবাস পড়ে অক্সফোর্ড, কেমব্রিজ সব বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইকোনমিস্টরা পরবর্তীকালে বেরিয়েই কিন্তু সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকগুলো চালিয়েছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এই পাশ করা লোকেরা, তারাই যারা সেন্ট্রাল ব্যাংক চালিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, লিড করেছেন, বড় বড় পজিশনে থেকেছেন, কারণ তারা তো ওই ডলারের দ্বারা, ডলারের ইকোনমি পড়ে এসেই পাশ করে বেরিয়ে এইগুলো চালিয়েছেন, যাতে করে তাদের মাধ্যমে তাদেরকে টুল হিসাবে ইউজ করা হয়েছে, যাতে সারা পৃথিবীতে এই ডলারের ইকোনমির এই হেজিমনি চালানো যায়। তো আমরা কিন্তু সবাই প্রায় জানি যে কোন দুইজন, সাদ্দাম হুসেন আর গাদ্দাফি, এরা দুজন কিন্তু চেষ্টা করেছিল যে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ধ্বংস করে আবার সেই পুরনো সিস্টেমকে, যেটা হচ্ছে গোল্ড ব্যাকিং কারেন্সি, সেটা যাতে ফিরিয়ে আনা যায়। আর তাদের পরিণতি কি হয়েছে, তাদেরকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, আমরা সকলেই জানি। কারণ তাদের ক্ষমতা সীমিত ছিল। তো এরপরে 2014-তে ভারতের প্রধানমন্ত্রী হয়ে কে এলেন? নরেন্দ্র মোদীজি। ওনাকে রিড করলে দেখতে পাওয়া যায়, আসা মাত্রই ওনার প্রথম কাজ শুরু হয় খুব ঘন ঘন অন্যান্য দেশে ভিজিট করা। তা নিয়ে তো সমাজবিরোধী, দেশবিরোধীদের কথা, উপহাস, এসবের কোনো শেষ ছিল না। তো যাই হোক, তো ওনার যে এত ঘন ঘন ভিজিট, সমস্ত বিশেষ করে নন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, সেগুলোতে ভিজিট করা, তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ককে শক্তিশালী করা, এটার সূত্র ধরেই কিন্তু এই যে মিডিল ইস্টের কান্ট্রিগুলো, সৌদি, ইউএই, ওমান, সবার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে অনেক শক্তিশালী, ভালো হতে থাকে। তাই এই অফিসিয়াল ভিজিটগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল। শুধু তাই নয়, এই ইসরায়েলের সঙ্গে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেটার গুরুত্ব কিন্তু ধীরে ধীরে অসম্ভব বাড়তে থাকে। যেহেতু ইসরায়েল আর এই আরব কান্ট্রিগুলোর মধ্যে কাকে নিয়ে প্রবলেম রয়েছে? গাজাকে নিয়ে, যার জন্য কমিউনিস্টরা রোজই রাস্তায় বেরিয়ে কাঁদে। বিশেষ করে টলিগঞ্জের কিছু অভিনেতা, অভিনেত্রীরা সিনেমায় দেখায় আর সিনেমায় এটা প্রকাশ করে, বেশি করে তারা কাঁদে। তো সেই প্রবলেমকে মেটাতে সবসময় একটা রিলায়েবল নেতৃত্ব বা লিডারের প্রয়োজন। আর প্রধানমন্ত্রী কিন্তু সবসময় সেই ব্রিজ হিসাবে কাজ করেছেন। যার জন্য, আর এটা আমি আমার ভাষা বলছি না, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য বলছি না। আপনারা যদি লক্ষ্য করেন, খবরে পড়েন, ইসরায়েল প্রত্যেকটি কাজ করার আগে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন বা ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন করেন। অপরদিকে সৌদি আর ইউএইর সাথে প্রধানমন্ত্রীর বোঝাপড়া তো আমরা সকলেই জানি, যার জন্য ইউএইর সাথে ভারতের সম্পর্ক এত ভালো আর এত জোরালো। প্রধানমন্ত্রীর এই যে কোঅর্ডিনেট করার যে প্রকল্প বা ড্রাইভ, এই ড্রাইভ কিন্তু চলেছে পুরো ইসরায়েল থেকে রাশিয়া অব্দি বিস্তৃত। এবারে আজকের দিনে দাঁড়িয়েও তো এই ইউএই, সৌদি, এই জায়গাগুলোতে মনার্ক মানে রাজতন্ত্র শাসন চলে। তাই জন্য কিন্তু এদের সৈন্য বা সামরিক শক্তি খুবই দুর্বল এবং খুবই ছোট। সেই জন্যই কিন্তু এরা আজ অব্দিও এই আমেরিকার আন্ডারে রয়েছে, আমেরিকার সিকিউরিটির আন্ডারেই এরা রয়েছে। তো এই ওয়েস্টের, মানে আমেরিকা বা ওয়েস্টের হাত থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে এদের সিকিউরিটি কাউকে দেখতে হবে। শুধু সামরিক সিকিউরিটি, সাথে সাথে ইকোনমি সিকিউরিটিও কাউকে দেখতে হবে। এই কারণেই কিন্তু আজকে ভারত আর ইউএইর এই যে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু এই কারণেই যে ভারত, ইউএই, ভারতও এই সিকিউরিটি দেখবে, ইউএইর মিডিল ইস্টের সিকিউরিটি। আর এই ক্ষেত্রে কিন্তু ইসরায়েল আর ভারত একটা বিরাট ভূমিকা পালন করছে। আজকের দিনের এই যে আইমেক করিডোর, এই একটা ভিডিও আমি গোটাই করেছি আইমেক করিডোরের ব্যাপারে, যে ইন্ডিয়া থেকে মিডিল ইস্ট হয়ে যেটা ইউরোপে যাচ্ছে, এই আইমেক করিডোরই কিন্তু দেখবে ইকোনমি সিকিউরিটি, সামরিক সিকিউরিটি সবই কিন্তু। আর যার জন্য এই আইমেক করিডোরে কিন্তু ইউরোপকেও জুড়ে দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ এই যে এতদিন ধরে কোঅর্ডিনেশন ড্রাইভ, এত আসা যাওয়া, এত সম্পর্ক ভালো করা সকলের সাথে, তার ফলস্বরূপ আমরা সব থেকে ভালো কি জিনিস পেয়েছি? এই চায়না, আমি আগের ভিডিওতে বলেছি যে চায়না শুরুতে কিছুতেই রাজি হচ্ছিল না ডি-ডলারাইজেশনের ড্রাইভে যোগ হওয়ার। এই চায়নাও কিন্তু করোনার পরে ডি-ডলারাইজেশনের ড্রাইভে যোগ হয়ে গেছে। আরো বড় প্রমাণ, একদম রিসেন্ট খবর, জিসিসি কান্ট্রিজ কারা? ইউএই, সৌদি, কাতার, ওমান, বাহারিন, এরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে বলে। ইসরায়েলের সঙ্গে কিন্তু আবার আমেরিকার সম্পর্ক ভীষণ ভালো। সেই জন্য আপনারা লক্ষ্য করবেন খবরগুলো পড়লে যে এই ইরানের প্রবলেম সলভ করার দায়িত্ব কিন্তু ইসরায়েলের উপরেই। আর সেই জন্যই কিন্তু ইসরায়েল আমেরিকাকে ব্যবহার করছে ইরানের প্রবলেম সলভ করার জন্য। দুটো ইম্পর্টেন্ট পোস্ট
পোস্ট করেছিলাম একটা সৌদির ব্যাপারে, যে সৌদি কিন্তু এই ভিশন 2030-র মধ্যে দিয়ে একটা কাজ করেছে, তার পার্ট হিসাবেই যে এই নন সৌদি সিটিজেন্স মানে তথা ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্ট ফার্মগুলো তাদের জন্য নিজেদের দেশের মার্কেট ওপেন করে দিয়েছে। আর তার পরের খবরই হচ্ছে যে ব্ল্যাক রক কোম্পানি 35 বিলিয়ন ইউএসডি ইনভেস্ট করতে চলেছে সৌদিতে, আর যেটা নাকি কিছু বছরে 3 গুণ হবে ইনভেস্টমেন্ট। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে যে এই ব্ল্যাক রকের যে ফাউন্ডার তিনি কিন্তু ইহুদি। এবারে সৌদি যদি মুসলিম কান্ট্রি হয় তো ইহুদিদের অপছন্দ, কিন্তু তাহলে সৌদি কি করে একজন ইহুদি ফাউন্ডারের কোম্পানিকে নিজের দেশে ঢুকিয়ে দিচ্ছে, জায়গা করে দিচ্ছে। তার মানে এটা পুরো প্রমাণ যে সৌদি ধীরে ধীরে লিবারেল হচ্ছে আর সৌদি ধীরে ধীরে নিজের দেশকে ডি-র্যাডিকালাইজ করছে। আর কিভাবে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা ইনফিল্ট্রেট মানে অবৈধ অনুপ্রবেশকারী ভিকিরি হয়ে যারা থাকে তাদেরকে তুলে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে ইউএই সৌদি দুজনে মিলে, সেসব তো খবর আমাদের সামনে সমানেই আসছে। তার মানে পরিষ্কার সৌদি ইউএই এরা সিগন্যাল দিচ্ছে কনভার্টেড যারা মানে এই পাকিস্তান বাংলাদেশি তো তারাই তো সব কনভার্টেড, এদের কোনো জায়গা আর নেই। আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছিলাম যে ইসরায়েল তাদের যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং আমেরিকাতে হতো সেখান থেকে সরিয়ে পুরোটা না হলেও বেশ অনেকটাই কিন্তু ভারত আর জার্মানিকে সেই প্রজেক্ট দিয়ে দিচ্ছে। তার মানে স্পষ্ট ইসরায়েলও সিগন্যাল দিচ্ছে যে আমি কাকে রিলায়েবল বা কাকে বিশ্বাস করতে পারি সেটা ভারতই। রিজিওনাল স্টেবিলিটি পুরোপুরি নির্ভর করে রিজিওনাল কোঅপারেশন আর কোঅর্ডিনেশনের মধ্য দিয়েই, আর আজকের ভারত কিন্তু 2014 থেকে সেটাই করে চলেছে। আর একটা শেষ কথা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে এতদিন ধরে আমি অনেকগুলো প্রমাণ দিয়েছি যে সমস্ত দেশের এই দেখুন এই প্রাইম মিনিস্টার ডি-ডলারাইজেশনের কথা বলছে বা এই প্রেসিডেন্ট নতুন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার নতুন ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছে। আপনারা যদি লক্ষ্য করেন এই শেষ বাজেটে, এই যে বাজেট হলো ভারতে, প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন এই প্রথমবার যে আপনারা প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট এটা বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে একটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার চলছিল, এই প্রথম কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছেন বাজেটে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার চলছে সেটার কিন্তু চেঞ্জ আসতে চলেছে, সেটা পুরোপুরি পরিবর্তন হবে। আর আপনারা যদি নিরপেক্ষভাবে দেখেন মানে প্রধানমন্ত্রী এটা বলছেন যে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দয়া করে দেখবেন না, যাদের মস্তিষ্ক সুস্থ, যাদের এইটা খালি নয়, পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে যদি না দেখেন তাহলে এই পুরো নতুন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার কিন্তু ভারতের দিকেই ঝুঁকে রয়েছে। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু অনুরোধ একটাই করব যে বছরের পর বছর ধরে যেই জেনারেশনটা মাথার এখানে ব্লক করে দিয়ে দিয়ে জেনারেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে যে কিভাবে শুধু সরকারের বিরোধিতা করে ফ্রিতে ফ্রিবিজ নাও, সেসবভাবে চিন্তাভাবনা না করে আজকের দিনে যা ঘটছে সেটা যদি একটু খেয়াল রাখেন, খবর রাখেন, কারণ ওয়ান্স ইন আ সেঞ্চুরি আবারও এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এতদিন অবধি 60-70 বছর ধরে যা চলেছে তার পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন যেই কমপ্লিট হবে সেটা কিন্তু আবার চলবে নেক্সট 100 বছর, সুতরাং প্রায় 2-3টে জেনারেশন কভার হবে। তাই আপনারা চোখ কান খুলে যা ঘটছে সেখান থেকে কিভাবে নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য বেনিফিট নেওয়া যায়, যে কোনটা করাবো ছেলেমেয়েকে দিয়ে, তবে করে নতুন ওয়ার্ল্ড অর্ডারে যা যা কিছু ঘটবে সারা ভারতে সারা পৃথিবীতে তার আমি বেনিফিট নিতে পারবো। আর আমি সেই নিয়ে বিস্তারিত ভিডিও করবই, যে অবশ্যই এটা বলে আগামী জেনারেশনের জন্য আমেরিকা কানাডা নয়, আমেরিকা কানাডার গল্প এন্ড। তো আমি সেসব নিয়ে বিস্তারিত আসবো। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বলুন না তাহলে ছেলে মেয়েকে কি করাবো কি পড়াবো, বিশেষ করে এটা তাদের জন্য যে যাদের ছেলে মেয়ে এখন স্কুলে, তাদের এটা খুবই ভালো সময় যে সবকিছু বুঝে সেইভাবে ছেলে মেয়েকে আপব্রিঙ্গিং বা ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া বা শিক্ষা দেওয়া, যে কোনটা শেখানো কোনটা নিয়ে পড়ানো, বিশেষ করে যাদের ছেলে মেয়ে স্কুলে রয়েছে। তো আমি সেসব নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবো। সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম যেটি ইউএস ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডি-ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।